এই সাপগুলোর মধ্যে বিভিন্ন আকার আকৃতি ছিল। এগুলো দেখতাম এবং আমরা শিহরিত উঠতাম। তো সেখানে যদি সাপের সামনে একটা ব্যাঙ ছেড়ে দেওয়া হয়, সাপের সামনে যদি একটা গোকড়া সাপ দিয়ে দেওয়া হয়, একটা কেঁচো ছেড়ে দেওয়া হয় এবং বলে যে, "খেলো এবং বাচ্চারা তালিয়া বাজাও।" একটা খুব কালনাগিনী বা ধরেন একেবারে খইয়া গোকড়া, পদ্ম গোকড়া, তার সামনে খুব নরম-সরম একটা কেঁচো। আপনি সেই খেলা কি দেখবেন? বাঘের সঙ্গে আপনি খরগোশের কোনো খেলা আপনার মজা লাগবে বলেন তো? কক্ষনো মজা লাগবে না। তো সেই দিক থেকে রাজনীতির অঙ্গনে যা কিছু হচ্ছে, সেই সরকার এবং বিরোধী দলের মধ্যে এভাবে কোনো কিছুই ঘটছে না যেটা রাজনীতির উৎকর্ষতা তৈরি করবে, রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ তৈরি হবে। ফলে এখানে যে সকল অন্য সময় উল্লেখ করা হতো না, সে সকল বিষয় সামনে চলে এসছে। যেমন ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, বিএনপির এখন যিনি একেবারে হর্তাকর্তা, ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হয় তাকে, তিনি বলেছেন যে দুষ্ট লোকেরা বলে, মানে জামাতকে উদ্দেশ্য করে তিনি অনেকটা কাব্যিক ঢঙে, অনেকটা যাকে বলা হয় সিনেম্যাটিক মোডে, অনেকটা একেবারে যাকে বলা হয় সেই ভারতীয় সিনেমার যে উত্তম কুমার, সে উত্তম কুমার যেভাবে বা ছবি বিশ্বাস যেভাবে ডায়ালগ বলে, ঠিক সেইভাবে দুষ্ট লোকেরা বলে পার্লামেন্টে তিনি এ কথা বলে জামাতকে কটাক্ষ করার চেষ্টা করেছেন। তো দুষ্ট লোকরা যে কথা বলবে, দুষ্ট লোকের কথা কেন ভদ্রলোকের কানে আসবে? দিস ইজ দ্য ওয়ান থিং। সেকেন্ড থিং হলো, দুষ্ট লোকের যে দুষ্ট কথাগুলো আছে সেগুলো কখনোই ভদ্রলোক মুখ দিয়ে উচ্চারণ করেন না। তৃতীয়ত, দুষ্ট লোকের কোনো মিষ্ট কথা কখনোই কোনো ভদ্রলোক সেটিকে নিজের কাজের কথার বা অন্য কোনো কিছু রেফারেন্স হিসেবে ব্যবহার করেন না। তো কাজেই স্বরাষ্ট্রমন্ত্রী যে দুষ্ট লোকেরা বলে, এই দুষ্ট লোকদেরকে তিনি যতই পৃথক করতে চান না কেন, এই দুষ্ট লোকের সমস্ত দুষ্টুমি, বদমাশি, আচার আচরণ, চাল চলন নিঃসন্দেহে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমোহিত করেছে। এবং তিনি মনে করছেন যে আমরা যেটা পারছি না, ভদ্রলোকেরা যেটা পারছি না, দুষ্ট লোকেরা সেই জিনিসগুলো করে ফেলেছে। কাজেই এ জাতির অর্থে পরিচালিত মহান সংসদে তিনি সম্মানিত বিরোধী দল বা বিরোধী দলের সংসদ সদস্য যারা আছেন তাদেরকে কটাক্ষ করার জন্য রেফারেন্স হিসেবে কার্ল মার্কসের কথা নয়, রেফারেন্স হিসেবে উইনস্টন চার্চিলের কথা নয়, রেফারেন্স হিসেবে পার্লামেন্টারি ডেমোক্রেসির যারা জনক বিভিন্ন সময়টাতে ছিলেন দেশে এবং দেশের বাইরে, তাদের কারো কোনো রেফারেন্স তিনি গ্রহণ না করে তিনি দুষ্ট লোকদের যে ডায়ালগ, কথা, বক্তব্য, সেটাকে ফ্রন্টিয়ার লাইনে নিয়ে এসেছেন। কাজেই লক্ষণগুলো, রাজনীতির যে লক্ষণগুলো, এটি কতটা দুষ্টুমির দিকে যাচ্ছে এটা সহজেই আপনারা অনুমান করতে পারবেন। ২ নম্বরে যে বিষয়টি বলতে চাই সেটি হলো যে আমাদের দেশে এই প্রথম একটা পার্লামেন্ট গঠিত হয়েছে যেখানে মন্ত্রীরা অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা বলছে, অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করছে। এরকম কাণ্ড সিনেমাতে দেখা যায় না। আমাদের স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসাইন বকুল, বহুদিন পর তিনি ক্ষমতায় এসেছেন, প্রায় ২০ বছর পরে, এবং তার এখন যে বয়স, সেই বয়স অনুযায়ী ৫ বছর পরে তার জীবনের সুযোগ আসবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। কাজেই তিনি তার হৃদয়, মন সব কিছু উজাড় করে দিয়ে, তার জীবনের যত রকম দুর্নাম বদনাম আছে সবগুলোকে মাটির চাপা দিয়ে তিনি ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো অথবা ফেরেশতার মতো অথবা অলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখের মতো তিনি যে একজন সৎ ব্যক্তি, কোনো জেনা, ব্যভিচার, নারীপ্রীতি তার জীবনে ছিল না। এবং এখন তো প্রশ্নই আসে না। কোনো অর্থলোভ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি,
এসব কোনো কিছু তিনি একেবারে বুঝতেই পারেন না এবং তিনি শপথ করেছেন যে তিনি এখন শিশুর মতো সরল কথা বলবেন এবং সেভাবে তিনি কাজ করে যাচ্ছেন এবং এইরকম সৎ মন্ত্রী যদি জনাব তারেক রহমান সাহেবের মন্ত্রী পরিষদে থাকে, আসমানের তারকারা এখানে নূর বিলাতে থাকবে। এরকম মন্ত্রীর কল্যাণে এরকম মন্ত্রী যদি থাকে তাহলে শুধু তারেক রহমান সাহেব নন, তার প্রয়াত আম্মা, তার প্রয়াত বাবা, তারাও কবরে বসে এই মন্ত্রীর জন্য দোয়া করবেন যে এরকম একজন মন্ত্রী, তিনি তার সর্বস্ব দিয়ে আমার সন্তানের সাথে আছে, আমার সন্তানের পাশে মানে তারেক রহমান সাহেবের পাশে থেকে দেশ জাতির সেবা করছে এবং এই মন্ত্রীর কারণে বিএনপি সরকার খুব দ্রুত আসমানের একেবারে প্রথম আসমান ভেদ করে কোথায় যে চলে যাবে উন্নতির চরম শিখরে বলা যায় না। কারণ হলো এই মন্ত্রী পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন।